শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল উঠে যখন দেখি 4টা শালিক পাখি, তোমাদেরকে কিন্তু দুটোই দেখিয়েছি, কারণ আমি মোবাইলটা যখন আনতে যাই তখন কিন্তু দুটো পাখি পালিয়ে গেছে। তো যাই হোক, আজকে দিনটা হয়তো ভালো যাবে, তো সেটা বলতে পারছি না কেমন যাবে। তো সেখানে কিন্তু আমি মুড়ি দিয়েছিলাম, তো সেই কারণে কিন্তু শালিক পাখিগুলো খেতে এসছিল। তো যাই হোক, সকালে কিন্তু উঠে প্রথমে চা বসালাম। কি বলো তো, আজকে না তোমাদের দাদা ভাই একজন মিস্ত্রিবাবুকে ডেকেছেন, ওই টিউশনের কিছু কাজ আছে, তো ওইখানে কিছু কাজ করবেন বলে। তো উনি এসছেন, তোমাদের দাদা ভাইয়ের জন্য লিকার চা করেছি, ওনার জন্য দুধ চা বসিয়েছি, আর সোমু বায়না করছিল কেক খাবে বলে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো তার জন্য কেক আসবে না, এটা হতে পারে না। তো কেকটা কিন্তু বাড়িতে আনা হয়নি। কেকটা আমার মামা শ্বশুর মশাইয়ের বাড়িতে মিষ্টির দোকান আছে, তো বড়দা গেছিল, তো বড়দার হাতে সবার জন্য দিয়ে পাঠিয়েছে। সবার জন্য বললাম মানে আমরা এখানে 3জন ফ্যামিলি থাকি, তো 3জনের জন্যই কিন্তু আলাদা আলাদা দিয়েছেন। যা কিছু দেন না কেন আলাদা আলাদা দিয়ে পাঠান। তো যাই হোক, তারপর কিন্তু আমি চা হয়ে যাওয়ার পর সেখানে তোমাদের দাদা ভাইকে এবং মিস্ত্রিবাবুকে দিয়েছিলাম। আর একজন স্যার এসছেন, মানে পাশেই বাড়ি ওনার, তো ওনাকে চা খেতে বলেছিলাম। উনি বললেন যে চা খাবো না, আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, ওনাদেরকে চা দেওয়ার পর কিন্তু আমি চান করে চলে এসেছিলাম। তারপর আমার জন্য যে চাটা রেখেছিলাম, চাটা গরম করে নিয়ে এলাম। আর দুধের মধ্যে না সরটা অনেকটাখানি ছিল। সমু তো একেবারেই সর খায় না, আর তোমার দাদাভাই তো দুধ একেবারেই খায় না, তো সেই কারণে সরটা আমি নিয়ে এলাম। পাউরুটি দিয়ে একটু খেলাম আর চা খেলাম। পাউরুটি দিয়ে কিন্তু সরটা খেতে বেশ ভালো লাগে, তো তার জন্য নিয়ে এসেছি। তো তারপর চলে এলাম রান্নাঘরে। আসলে তোমাদের দাদা ভাই যে মিস্ত্রিবাবুকে ডেকেছেন, উনি কিন্তু বাড়িতেই খান, কারণ আমি বেশিরভাগ সময় ডিউটি চলে যাই, তো সেই কারণে উনি কিন্তু বাড়িতেই খান। কিন্তু আজকে যেহেতু আমি বাড়িতে আছি, তো সেই কারণে ওনাকে বললাম যে আমার বাড়িতেই কিন্তু খেয়ে নেবে, যে সকালেও মুড়ি খাবে আর দুপুরেও ভাত খাবে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ভালো মন্দ তো অবশ্যই হবে, তো সেই কারণে ভাবলাম ওনার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি। তো তার জন্য আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে এনেছি, দিয়ে ভাজাটা বসালাম। আর ভাজা বসিয়ে কিন্তু একটু লাউ কাটবো। আসলে লাউটা না আমার সেজদির ঘরে দিয়ে গেছে, তো লাউটা দেখলাম বেশ ভালো, জানো তো। তো তার জন্য ভাবলাম রান্না করে ফেলি। আর লাউতে কিন্তু বিশেষ করে ছোলা বা নারিকেল এইগুলো পড়লে না খেতে বেশ ভালো লাগে, কিন্তু সেগুলো তো আর এখন এই মুহূর্তে নেই, তো সেই জন্য ভাবলাম এমনি রান্না করে ফেলি। আর এটাতে একটুখানি আদা দিলেও মিষ্টি দিলেও না খেতে বেশ ভালোই লাগে। তো সেই কারণে লাউটা ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আলু আর ফুলকপি ভাজাটা হচ্ছে এখনও, আমি কিন্তু মাঝে মধ্যে নেড়ে চেড়েও নিচ্ছি। আর ফুলকপি আর আলুর মধ্যে না একটু পেঁয়াজ কুচনো দিব, তো তার জন্যই পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচনো পড়লে না খেতে বেশ ভালো লাগে। শীতের সময় কিন্তু ফুলকপিটা যেমনই রান্না করা হোক না কেন খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, আলু আর ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসছে। তারপর আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচনো আর লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। বেশ ভালো করে ভেজেছি। আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই একবার ফোন করেছিল যে রান্না হয়েছে কিনা। আমি বললাম আরও একটু ওয়েট করো, দিলে হয়ে যাবে। তো যাই হোক, একটু না উঠতেও আজকে দেরি হয়ে গেছে। আসলে ছুটি ছিল, তো তার জন্য একটু দেরি করে উঠেছি। না হলে তো ডিউটি থাকলে না অনেকটা ভোরবেলায় উঠতে হয়, 5:30 6টার মধ্যে উঠে পড়তে হয়। না হলে এত কিছু রান্না বান্না ঘরের কাজকর্ম গুছিয়ে না এই 8:30 9টার মধ্যেও যেতে পারি না। তো সেই কারণে আজকে ভাবলাম ছুটি যেহেতু আছে একটু দেরি করে উঠবো, তো তার জন্যই কিন্তু সব কিছু লেট হয়ে গেছে। আর আজকে যে মিস্ত্রিবাবু বাড়িতে যে খাবেন বা আসবেন সেটাও আমি জানতাম না, তো সকালে উঠেই দেখতে পেলাম যে মিস্ত্রিবাবু এসছেন, তো সেই কারণে একটু লেটও হয়ে গেছে। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে যাওয়ার পর এখানে তোমাদের দাদাভাই আর মিস্ত্রিবাবুকে খেতে দিয়েছি। আর এদিকে সমুকে ডাকছি খেতে, ও বলছে আমি খাবো না। সকালে একটু কেক খেয়েছিল আর কিছু খায়নি, তো তার জন্য ওকে জোরমার করছিলাম যে একটুখানি খেয়ে যাও, তারপর খেলা করবে। না, কোনো কথাই শুনলো না, বলছে আমি কিছু খাবো না। তো সাইকেল নিয়েই কিন্তু এদিক সেদিক ঘুরছে। সাইকেলটা আসার পর থেকেই সেই সাইকেল নিয়ে সারাদিন পড়ে থাকে। তো যাই হোক, বাচ্চা তো
আর কিছু করারও নেই। তো তারপর কিন্তু আমি একটু রোদে দিয়ে দিচ্ছি কাপড়গুলো, এগুলো কেচেছিলাম সকালবেলায়। আর আজকে তো রোদটাও সেরকম নেই, হালকা বৃষ্টিও পড়ছে, তবুও ভাবলাম মেলে দিই, হালকা বাতাসটা লেগে না হালকা শুকনোও হয়ে যাবে। তো যাই হোক, তারপর সমুর জন্য মুড়ি আর আলু ভাজা ফুলকপি ভাজা নিয়েছি। ওই তার বড় মার ঘরে খেলা করছে, ওখানে নিয়ে যাচ্ছি, ওখানে একটু খাইয়ে দেবো বলে। এখানে আসার পর ওকে ডাকছি যে দাঁড়াও, একটু মুড়ি খেয়ে নাও, তারপরে তুমি খেলা করবে। না, কোনো কথাই শুনছে না। ওকে জোরমার করে তারপর সামনে বসিয়ে দিয়ে এসেছি তার বড় মার ঘরের সামনে। আর এখানে তার বড় মার ঘর থেকে একটু ফিল্টার থেকে জল দিলাম। আর ও কান্নাকাটি করছে যে আমি ক্যান্ডি চকলেট নেব। আসলে আজকে 25শে ডিসেম্বরে না ওই বাচ্চারা সব নিয়ে যাচ্ছে এটা সেটা, তো দেখেছে, বলছে আমি চকলেট নেব। তো ওকে অনেক কিছু বললাম যে ঠিক আছে আমি কিনে দেব, একটু ওয়েট করো, সঙ্গে সঙ্গে তো আর পাওয়া যাবে না। তো যাই হোক, ওকে অনেক কিছু বুঝিয়ে ওখানে খেতে বললাম। তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, আমিও একটু পান্তা ভাত খেয়ে নিচ্ছি গরম গরম চচ্চড়ি আর আলু ভাজা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, যে সবাই মিলে খেয়েছিলাম। তো তারপর কিন্তু এখানে উনুনে ভাতটা বসিয়ে দিলাম। আর এখানে না ভাতটা হতে হতে অন্যান্য কাজগুলো আমি টুকিটাকি করে নেব। আর এটা না বাজারের চাল, তো সেই কারণে না একটু ফুটতেও অনেকটা টাইম লাগে। তো তার জন্য আমি ভাবলাম প্রথমে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগবে, তার মধ্যে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করে নেব। তো যাই হোক, জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা ধুয়ে কিন্তু আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো ওদিকে তো ভাতটা হচ্ছে, তারপর একজন স্যার এসে কিন্তু মাংসটা দিয়ে গেলেন। মানে যিনি সকালে না এসছিলেন, উনি কিন্তু ওনার বাড়ির জন্য মাংস আনতে গেছিলেন। তো তোমাদের দাদাভাই যেহেতু মিস্ত্রিবাবুর সঙ্গে একটু হেল্প করছে, তো সেই কারণে আর বাজার যেতে পারছে না। তো তার জন্যই বললো যে তুমি যখন যাচ্ছ একসঙ্গে তোমার বাড়ির আর আমার বাড়িটা নিয়ে চলে আসবে। তো সেই কারণেই কিন্তু স্যার নিয়ে এলেন। আর উনিও একটু কাজে হেল্প করেছিলেন। উনি মাঝখানে একবার বাজারে গিয়েছিলেন ওই বাজার করার জন্য। তো যাই হোক, তারপর এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। মাংসটা কিন্তু এখনও ধুইনি, ভাবলাম মাংসটা পরে ধোবো, অন্যান্য কাজগুলো আগে করে নিই, যেগুলো আগে আমার দরকার সেইগুলো আমি গুছিয়ে নিই, তারপর মাংসটা ধোবো। তো তারপর কিছু সবজি আমি কেটে নিয়ে এলাম, জানো তো, ওই মাংসের আলুটা কেটেছি, চাটনি করব, টমেটো কেটেছি, আর কিছু সবজি কাটলাম, ওই পালং শাকের ঘন্ট করব। ওই পালং শাক যে কাটলাম, দেখলে ওই পালং শাকগুলো না বেশ নরম নরম, ওটা বড়দির ঘরে দিয়ে গেছে, আর দিয়েছে তো প্রচুর পরিমাণে, আমাদের তো অল্প জনের সংসার, যেটা দিয়েছে না প্রায় 3 বার মতো রান্না করে খাবো। তো যাই হোক, বেশ ভালো ভালো টাটকা টাটকা দেখে কিন্তু আজকে রান্না করে নিয়েছি, যেহেতু মিস্ত্রিবাবু খাবেন, তো তার জন্য ভাবলাম আজকে একটু রান্না করে ফেলে দিলে সবাই মিলে একটু খেয়ে নিতে পারবো, না হলে এগুলো তো নষ্টই হয়ে যাবে বলতে গেলে। তো সেই কারণে, তো যাই হোক, তারপর কিছু বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে রাখলাম। তো তারপর এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাংস একটা এমন জিনিস, কিছু যদি একটু থেকে যায় না ভালো লাগে না, তো তার জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর কিন্তু এদিকে যে সবজিটা বসিয়েছিলাম, সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পালং শাকটাও দিয়ে দিয়েছিলাম। তো তারপর একটু নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে পেঁয়াজ আর রসুনটা কেটে নিচ্ছি। আর আদাটা না আমার তো বেশিরভাগ সময় পেস্ট করে কিন্তু ফ্রিজে রাখা থাকে, ওই লবণ আর সরিষার তেল মাখিয়ে রেখে দিই। তো আছে দেখলাম, তো সেই কারণে আর আদাটা কাটবো না, এখানে শুধু পেঁয়াজটা ছাড়িয়ে কেটে নিয়েছি আর রসুনটা ছাড়িয়ে নিলাম। তো এইদিকে খোসাগুলো একটু ফেলে দেবো। তো তারপর এখানে বড় একটা কড়াই গ্যাসে বসিয়ে এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে তারপর একটু পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাতটা এখনও হয়নি, তো সেই কারণে আমি গ্যাসে বসিয়ে দিলাম মশলাটা, না হলে অনেকটা লেট হয়ে যাবে। ওদিকে পেঁয়াজটা হতে হতে এদিকে আমি রসুনটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়াটা না সেভাবে বেশি ব্যবহার করি না, ওই মাংস যখন হয় শুধুমাত্র রসুনটা বাটি, না হলে তো সেরকম শিলনোড়াটা প্রয়োজন পড়ে না। আর এই শিলনোড়াটা না আমার ছোটদার ঘরে দিয়েছিল, এটাতে কিন্তু আমি বেশি ব্যবহার করি না, এটাতে শুধুমাত্র ওই আমিষে রসুনটাই পেস্ট করি, না হলে সেরকম প্রয়োজনও পড়ে না। তো যাই হোক, এদিকে আমি মশলাটা একদিকে হচ্ছে, একদিকে পালং শাকটা ছোঁক দিয়ে দিলাম। পালং শাকের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি আদা দিয়ে তারপর ছোঁকটা দিয়েছি, এতে না খেতে বেশ ভালো লাগে। পালং শাক ঘন্টর মধ্যে যদি আদা এবং পেঁয়াজ দুটোই পড়ে, খেতে কিন্তু বেশ ভালো
ভালোই লাগে। তো যাই হোক, ঘন্টটা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম, আর এদিকে মশলাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো তারপর কিন্তু ভাতটা হয়ে গেছিলো। ভাতটা হয়ে যাওয়ার পর উনুনের মধ্যে কিন্তু আমি ওই মশলা কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভাতটা হতে কিন্তু অনেকটা টাইমও লেগেছে। তো যাই হোক, তারপর আমি এদিকে গ্যাসে টমেটো চাটনি একটু বসিয়েছি, যেহেতু মিস্ত্রিবাবু খাবেন। আর এদিকে কিন্তু মাংসটা 2-1 বার কষিয়েও নিয়েছি। তারপর কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আর আজকে না মাংসর মধ্যে যে আলুটা দিলাম সেটা কিন্তু ভাজিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, তারপর চাটনিটা এদিকেও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর চাটনির মধ্যে না আজকের গুড়ের মিষ্টির রসটা দিয়েছি, বেশ খেতে কিন্তু দারুণ লাগবে। তো মাংসটা কষানো হয়ে যাওয়ার পর সমু বায়না করছিল কষা মাংস খাবে, তো তার জন্য ওকে দিয়েছি, ও খাচ্ছে এখানে। আর ও কিন্তু একা খেতে পছন্দ করে, সেই জন্যই একা খাচ্ছে। তো যাই হোক, তারপর এখানে আর একবার কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লবণটা কিন্তু মাংসের মধ্যে যে একবারই দিয়েছিলাম সেই লবণই কিন্তু হয়ে গেছে, আর কিন্তু ডবল করে লবণটা দিতে হয়নি। তো যাই হোক, ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু মিস্ত্রিবাবু চলে এসেছিলেন, তো তারপর এখানে ভাতটা বেড়ে নিয়েছি, তরকারিগুলো দিয়ে দিচ্ছি। আর থালার মধ্যে না অনেকগুলো তরকারি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমার বড়দির বৌমার বাবার বাড়ি থেকে এসছে। বাড়িতে কিন্তু আমি ঘন্ট, মাংস আর সকালে আলু আর ফুলকপি ভাজা করেছিলাম, আর চাটনি করেছি। আর কিন্তু কিছু করিনি, কিন্তু ওই বড়দির বৌমার বাড়ি থেকে অনেকগুলো রান্না দিয়ে পাঠিয়েছে, জানো তো। মানে বড়দির বৌমা বাড়িতে নেই, বাবার বাড়িতে গেছে, তো সেই কারণে বড়দিকে রান্না করতে না বলেছে। ওই দাদা আর বড়দির জন্য কিন্তু তরকারি, ভাত সব কিছুই দিয়ে পাঠিয়েছে। আর বড়দি সবার বাড়িতে একটু একটু করে দিয়ে দিচ্ছে। তো আমাদের বাড়িতে এইরকমই হয়, যে যেটা রান্না করুক না কেন, বা কারোর বাড়ি থেকে যদি কিছু আসে সবাইকে কিন্তু দিয়ে খায়। তো যাই হোক, আমিও যে রান্না করেছি সেটাও দেব। আর শেষদির বাড়িতেও মাংস হয়েছে, ও দিদি কিন্তু নিয়ে এসেছিলো, আর দিদির হাতেই কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি, শুধু বড়দিকে দেওয়া হয়নি। আর বড়দি যেহেতু খেয়ে নিয়েছে আগে, সেই কারণে আর দেওয়া হয়নি। বড়দিকে একটু কাজ শেষ করে তারপরে দিয়ে আসবো, যেহেতু রাত্রিবেলায় খাবে, তো সেই কারণে ভাবলাম একটু দেরি করে দেব। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসনগুলো মেজে নিয়েছি। তো এই বাসনগুলো আমি উল্টে রেখে দিলাম, জল শুকনো হলে বাস্কেটে ভরে রাখবো। আর বড় কড়াইটাও মেজে রাখলাম, ওটা উনুনে রান্না করেছিলাম, সেই কারণে আলাদা মেজে রাখলাম। আর যেহেতু কালো বসে গেছিলো সেই কারণে। আর কয়েকটা না কৌটোর মধ্যে মশলাপাতি শেষ হয়ে গেছিলো, হালকা কালোও লাগছিলো, সেই কারণে ভালো করে মেজে ধুয়ে রাখলাম। ওটা আবার শুকনো হলে মশলাপাতিগুলো আবার ভরে রাখবো। তো তারপর আমি কিন্তু শিংটাও ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলো না প্রতিদিন যদি ব্যবহার হয়, প্রতিদিনই যদি পরিষ্কার না করা হয়, তখন কিন্তু নোংরা লাগে আর হালকা সাদা স্পট বসে যায়। তো সেই কারণে আমি কিন্তু প্রত্যেক দিন মেজে ভালো করে পরিষ্কার করে রাখি। তো যাই হোক, তারপর এখানেও কৌটোগুলো উল্টে রেখে দিচ্ছি, জলগুলো শুকনো হলে মশলাগুলো ভরে রাখবো। আর এই সব কাজ করতে না আমার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 3:30 মতো বাজে, জানো তো। এখনও কিন্তু আমি কাজ কমপ্লিট করতেও পারিনি, কারণ সমুর না দাঁতের ব্যথা হচ্ছে, সেই কারণে অনেকবার ওর কাছে যেতে হচ্ছে, কান্নাকাটি করছে। ওকে কিন্তু লবণ জল গরম করে দিয়েছি কুলকুচি করার জন্য, তারপর ব্রাশ করিয়েছি। তো সেই কারণে আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো সে না আর ভাতও খায়নি, জানো তো। ওই মাংস 2 পিস মতো খেয়েছিল, তারপর আর ভাত খায়নি দাঁতের যন্ত্রণার জন্য। তো প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, যেন খারাপও লাগছে। আসলে নিজেদের ব্যথা হলে কতটা পরিমাণ কষ্ট পাই, আর বাচ্চা তো সহ্য করতেও পারছে না। তো যাই হোক, তারপর ওকে কিন্তু আমি ঘুম করিয়ে দিয়েছিলাম, ও ঘুমোচ্ছে। এরই মধ্যে আমি কিন্তু সমস্ত কাজ শেষ করে চান করে চলে এসেছি, এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। যেহেতু ও একটু রেস্ট নিচ্ছে, সেই ফাঁকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, না হলে কিন্তু আমি আর কাজ করতে পারবো না। তো সেই কারণে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু অনেকগুলো কাজ সেরেছিলাম, তারপর সমু উঠে পড়েছিল, প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। তো বাধ্য হয়ে না আমি আবার দাদাকে ফোন করলাম যে কোন ডাক্তার এখন আছে, দিয়ে নিয়ে যাব সমুকে। তো দাদা বলল যে একজন ডাক্তারবাবু আছেন, কিন্তু বললেন যে এক্ষুনি আসার হয় আসো, না হলে কিন্তু দেখতে পারবো না। তো সেই কারণে কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে এসছি। তো এই যে চলে এসছি ডাক্তারবাবুর কাছে। আর আমাদের বাড়ি থেকে না ওই 5-7 মিনিট টাইম লাগে, তো পাশে যেহেতু, তো তার জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই কথা বলছেন, আর উনি বললেন একটা ফর্ম দিচ্ছি, ওই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিন।
তো সেই কারণে দাঁড়িয়ে আছে তোমাদের দাদাভাই ফর্মটা নেওয়ার জন্য। তো তারপর এখানে ফর্মটা দেওয়ার পর কিন্তু তোমাদের দাদাভাই ফিল আপ করছে। এখানে নাম, বয়স, ফোন নাম্বার এইসব নাকি দিতে হয়। তো আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তারবাবুর কাছে এরকম দেখিনি, তো এই প্রথম দেখলাম। তো যাই হোক, সব জায়গায় যে নিয়ম একই হবে সেটাও নয়। তো তোমাদের দাদাভাই কিন্তু ফিল আপ করে দিয়ে দিয়েছে। আর এখানে ভেতরে এসে বসছি, ওয়েট করছি। ডাক্তারবাবু একটু বাইরে গেছেন, তো এসে কিন্তু দেখবেন। আর তোমাদের দাদাভাই এই যে বাচ্চাদের ফটোগুলো দেখিয়েছিল যে ওরা ব্রাশ করছে, এই জন্যই কিন্তু দাঁতগুলো ভালো আছে। তুমি ঠিকঠাক করে ব্রাশ করো না, চকলেট খাও, এটা সেটা খাও, সেই কারণে কিন্তু তোমার দাঁতগুলো পোকা লেগে গেছে। তো যাই হোক, বাবা আর ছেলে মিলে অনেক কথা হচ্ছে। তো যাই হোক, তারপর কিন্তু ডাক্তারবাবু চলে এসেছিলেন, দেখাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু ওষুধগুলো নিচ্ছে। আর দুটো দাঁত কিন্তু একেবারে গর্ত হয়ে গেছে, সেই কারণে এক্সরেও করা হয়েছে। তো ডাক্তারবাবু বললেন এখন তো তোলা যাবে না, ছোট বাচ্চা, সেই কারণে কিন্তু ওষুধ দিয়েছেন। আর এখানে বাড়িতে এসে ওকে একটু বর্নভিটা আর বিস্কুট খেতে বললাম, খেয়ে কিন্তু ওষুধগুলো খাবে। আর ও কিন্তু বায়না করছিল মাংস দিয়ে মুড়ি খাবে। আমি বললাম এখন খেও না, ওষুধগুলো খাও, তারপর যদি দাঁতটা একটু ব্যথা কমে তখন কিন্তু খাবে, না হলে এখন আবার খেলে দাঁত যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। আর ওকে ওষুধ খাওয়াতে গিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছে, কারণ তেতো ওষুধ খেতে চাইছিল না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।